ঠাকুমার কাছ থেকে আজকের এই মাটনের রেসিপিটা আমি জেনে নিয়েছিলাম। ঠাকুমা কিভাবে রান্না করতো। এখন তো ঠাকুমা একদমই পারে না রান্না করতে, তার কারণ বেশ অনেকটা বয়স হয়েছে। তবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আগেকার যুগে কিন্তু এত ধরনের মশলার ব্যবহার হতো না, তবে আমি চেষ্টা করেছি ঠাকুমার মতো করেই করার। তবে একটু আধটু মশলার হেরফের নিজের মতো করে করে নিয়েছি। তবে ঠিক কিভাবে রান্নাটা করলে প্রেসার কুকার ছাড়াই সুন্দরভাবে সেদ্ধ হবে মাটনটা, অথচ রান্নাটা হবে স্বাদে গন্ধে রঙে ভরপুর, তার প্রত্যেক কটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যতটুকু জানতে পেরেছি। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই নিয়েছি 1.5 কিলো মাটন। 1 কিলো 500 গ্রাম মাটনের চর্বিগুলো অবশ্যই আলাদা করে নিও। চর্বিটা কিন্তু একই সাথে দেওয়া যাবে না। আর চর্বির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছি। মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু মশলা। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর মাটনটা কিন্তু ধুয়ে ভালোভাবে জলটা খুব ভালো করে চেপে ঝরিয়ে নিতে হবে। লবণ দেওয়ার পর দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে আদা বাটা, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। এরপর খুব ভালোভাবে হাতে করে মাটনটা মেখে নেব। মাখাটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়েই ঠাকুমা মাখতে বলেছিল, তার কারণ যত ভালোভাবে মাটনটা মাখা হবে খেতে ততটাই সুস্বাদু হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। তবে এই মশলাগুলো দিয়ে মেখে রাখার জন্য প্রায় বেশ কিছুটা জল ছাড়বে। আর মাখা হয়ে যাওয়ার পর অবশ্যই 40 মিনিট বা 1 ঘন্টার মতো এটাকে ঢেকে রাখতে হবে, তাহলেই এর থেকে বেশ কিছুটা জল ছাড়বে। এটা কিন্তু রান্নাটা যেমন খেতে ভালো লাগে, সেদ্ধটাও কিন্তু তেমনই খুব ভালোভাবে হয় প্রেসার কুকার ছাড়া। বেশ কিছুক্ষণ প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। দেখো অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। তাহলে এরপর চলো রান্নাটা শুরু করি। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করব সেটা কিন্তু 1 কিলো 500 গ্রাম মাটনের জন্য। এরপর তোমরা যদি মাটনের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণগুলো কম বা বেশি করে নিও। প্রথমেই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর লবণ বা হলুদ কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আলুগুলো দেখো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল রয়েছে, এর সাথে আমি আরও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। এটা ক্যারামেল হয়ে গেলে রান্নার কালারটা খুবই সুন্দর আসে আর টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়। চিনি দেওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরই দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আমি এখানে ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা গোটা গরম মশলা ব্যবহার করতে না। সেই ক্ষেত্রে ঠাকুমা বলেছে যে না, আমাদের বাড়ির অনেকেই গরম মশলা পছন্দ করতো না, এই জন্য আমি গরম মশলা ছাড়াই রান্নাটা করতাম। এতে নাকি মাটন রান্নার গন্ধটা খুব ভালোভাবে আসে, তাহলে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন দিয়ে নাড়াচাড়া করে রসুনটা হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করার কিন্তু দরকার নেই। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। তবে এখানে কিন্তু আমাকে শুকনো লঙ্কা বেটে দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন দিয়ে দিয়েছি আবারও 1 চামচের থেকে একটু বেশি পরিমাণে আদা বাটা।
আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আদাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আদা নাকি খুব বেশি সময় নিয়ে কষানো যাবে না, তাহলে আবার একটা তেতো ভাব চলে আসতে পারে। এই জন্য আমাকে আদা হালকা করে কষাতে বলেছে। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে তেল ছেড়েছে, এর চেয়ে আর বেশি কষাচ্ছি না। এই সময় এখানে মেখে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো ব্যবহার করার কথা বলেনি, তবে তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা গরম মশলা ফোড়নে তোমাদের পছন্দ মতো করে তোমরা বানিয়ে নিও। আজকে কিন্তু এই রেসিপিটা আমি পুরোপুরিভাবেই চেষ্টা করেছি ঠাকুমার মতো করে বানানোর, শুধুমাত্র লঙ্কা বাটাটা ব্যবহার করতে পারিনি। এরপর মাটনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখনই ঢাকা দিচ্ছি না, মাটনটাকে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ দেখো নাড়তে চাড়তেই মাটনটা বেশ হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় আমি একদমই উনুনের আঁচ কমিয়ে দিয়েছি। আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে দেখো বেশ কিছুটা যেমন জল ছেড়ে এসেছে, ঠিক তেমনই সুন্দরভাবে তেলটাও ছাড়তে শুরু করেছে। ঠিক এইভাবেই একদম আঁচ কমিয়ে গ্যাসে বানালে, অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে করে কষিয়ে নিও। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। ঠিক এই সময় বেশ অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, প্রায় 50% কষানো হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো কুচি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, যাতে টমেটোটা খুব ভালোভাবে মিশে যায় রান্নাটার সাথে, একদম যাতে বোঝা না যায়। টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসেছে, জলটা দেখো যখন প্রায় শুকিয়ে এসেছে, খুবই সামান্য একটু জল রয়েছে, তেলটা ছেড়েছে। এই সময়ই এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে আবারও বলছি, এখানে কিন্তু ঠাকুমা কাশ্মীরি রেড চিলি পাউডারের কথা আমাকে বলেনি। এখানে আমি দিলাম কালারের জন্য, তার কারণ এখানে আমি বাটা লঙ্কাটার ব্যবহার করিনি। কিন্তু তোমরা যদি এখানে শুকনো লঙ্কা বেটে দাও, তারই ভীষণ সুন্দর একটা কালার আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আর কাশ্মীরি রেড চিলি পাউডারের দরকার পড়বে না। তারপরই ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সমস্ত কিছু আবারও একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। আলুটাও কিছুক্ষণ একটু মাটনের সাথে কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এই সময়ই এখানে যেই চর্বিটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, চর্বিটা দিয়ে দিচ্ছি। চর্বি দিয়ে মশলা বা সমস্ত কিছুর সাথে একটুখানি নাড়াচাড়া করে হালকা করে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, তাহলে চর্বির মধ্যেও ভালোভাবে মশলাগুলো ঢুকে গেল। আর খুব প্রথম থেকে চর্বি দিলে চর্বি একদম গলে যায়, এই জন্য দেরিতেই ব্যবহার করতে হবে। মাটনের মধ্যে দেখো আর কিন্তু একটুখানিও জল নেই, পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। এই সময় এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে চর্বিটা একটু কষানো হয়ে যায়, তার কারণ জলটা পুরো শুকিয়ে গিয়েছিল। খুব ভালোভাবে যখন কষানো হয়েছে, এরপর বেশ কিছুটা এখানে আমি ফুটন্ত গরম জল দিয়েছি। গরম জল দেওয়ার জন্য দেখো ফুটতে আর বেশি সময় লাগবে না, খুব সহজেই ফুটে উঠবে। নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো যখন ঝোলটা ফুটে উঠেছে, আর অবশ্যই গরম জল দেওয়ারই চেষ্টা করো, তার কারণ গরম জল দিলে খুব ভালোভাবে মাটনটা সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি, এরপর আঁচটা একদম কমিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সুন্দরভাবে দেখো একদম মাটন থেকে হাড়গুলো যেন আলাদা হয়ে যাচ্ছে, এতটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, ভীষণ সফট হয়েছে। আর আঁচ কমিয়ে বেশ অনেকটা সময় ধরেই রান্না করেছি। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর রান্নাটার কালারও ভীষণ সুন্দর এসেছে। এখানে আর গরম মশলা দেওয়ার দরকার নেই। বন্ধুরা, তোমরা তো মাটন অনেকভাবে রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এইভাবে আমার ঠাকুমার শেখানো মাটনের রেসিপিটা বানিয়ে দেখো। দুর্দান্ত হয়েছিল খেতে। তেমন কিছু গুঁড়ো মশলারও দরকার পড়ে না, ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো বা গরম মশলা এগুলো ছাড়াই যে এত সুস্বাদু হতে পারে মাটন,
এইভাবে না বানালে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।